ওয়েলকাম ব্যাক টু সৌরভ ইজ লার্নিং। আজকে আমরা ডিএসসি প্রিপারেশন সিরিজের 5 নাম্বার ক্লাসটা পড়বো। আজকে আমরা পড়বো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আমরা ডিএসসি প্রিপারেশনের মধ্যে সিবিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেম দিয়ে শুরু করছিলাম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আজকে আমরা পড়তেছি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আমরা এটা নিয়ে পড়ালেখা করব। দেখেন, এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের যে রিসেপ্টর গুলো আছে, হার্ট রিসেপ্টর, বিটা রিসেপ্টর, এগুলো নিয়ে আমরা সিম্পলি নার্ভাস সিস্টেমে পুরো আর বিস্তারিত আলোচনা করবো। আমি মূলত আজকে এটার যে অ্যান্টি হাইপারটেনশন বা আমার প্রেশারের যে ওষুধগুলো আছে, হাইপারটেনশন ওষুধগুলো নিয়ে আলোচনা করব। হাইপারটেনশন ওষুধের সাইড এফেক্ট গুলো নিয়ে আলোচনা করবো এবং কোন কেজে কি আলোচনা করবো। এটা বেসিক ধারণা থাকবে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো করতে, তত বেশি প্রশ্ন কম ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। তাহলে আমরা সবাই জানি যে হাইপারটেনশন মানে কি। হাইপারটেনশন হচ্ছে কি আমাদের বিপিটা বেড়ে যাওয়া স্বাভাবিক। যখন আমাদের যে স্বাভাবিক বিপি থাকে, সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপি যখন দুইটা বেড়ে যাবে, তখন বলবো কি আমি অ্যান্টি হাইপারটেনসিভ। অর্থাৎ আমার যেটা সিস্টোলিক বিপি যদি আমার 140 এর বেশি হয়, আমার যদি সিস্টোলিক বিপি। আচ্ছা, আজকের রেফারেন্স হচ্ছে আমি এন্ডেভারের 363 পেজ থেকে আমি এটা পড়তেছি। ঠিক আছে, তাই আমি হাইপারটেনসিভ কখন বলবো? যখন আমার সিস্টোলিক বিপি 140 এর বেশি হতেছে, 140 এমজি, 140 এমজির বেশি হচ্ছে। এবং ডায়াস্টোলিক বিপি যখন আমার 90 এর বেশি হইতেছে, তাই তো, তখন আমি বলবো যে 90 বা বেশি বা তার সময়, তখন তাকে আমি বলবো কি এই আমার হাইপারটেনশন পেশেন্ট। ঠিক আছে, এই হাইপারটেনশনের জন্য আসলে অনেকগুলো সমস্যা হতে পারে। হাইপারটেনশনের ফলে কি হতে পারে? আমার হার্ট রেট হতে পারে, স্ট্রোক হতে পারে এবং অনেক কিছু সমস্যা তৈরি হয়। এটা একটা বেসিক সমস্যা। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এই হাইপারটেনশনের যে ওষুধগুলো আমরা পড়ালেখা করব, তার মধ্যে প্রথমে আমরা পড়ালেখা করব যে অনেক রকম বেশি থাকে ডায়োটিক্স নিয়ে পড়ালেখা। প্রথমে আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি ডায়োটিক্স। ঠিক আছে, প্রথমে আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি ডাইউরেটিক্স নিয়ে পড়বো। 1 নম্বরে পড়বো যে ইউরেটিক। এটা আমরা সবাই জানি, ডাইউরেটিক্স। ঠিক আছে না? ডাই মানে 2, ইউরেটিক মানে কি মূত্র। তো মূত্রের পরিমাণ দ্বিগুণ করে দেবো। তো ডায়োটিক গুলো কি করবে? আমার বডি থেকে পানিটা বেশি পরিমাণ বের করে দিবে। ঠিক আছে, হ্যাঁ, দেখেন মাথায় রাখবে, এই ডায়োরিক যেটা আছে সেটা হচ্ছে যে আমার ফার্স্ট লাইন অফ ড্রাগ। কখন ফার্স্ট লাইন অফ ড্রাগ হবে? যখন এটা আনকমপ্লিকেটেড হবে, যখন বেসিক একদম 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 মানুষের বিপি সবসময় বেশি হইতেছে, কোনো অন্য কোনো অস্বাভাবিক কোনো সিমটম নাই, ওর বিপি সবসময় বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখন ডাক্তাররা শুরু করি, তখন এক্ষেত্রে আমরা ডাক্তাররা ডায়োটিক দিয়ে শুরু করে। ঠিক আছে, ডায়োটিক আমরা কি বলবো? এটা হচ্ছে কি একটা ফার্স্ট লাইন অফ ড্রাগ। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ফার্স্ট লাইন অফ ড্রাগ। কখন? যখন আমার আনকমপ্লিকেটেড হাইপারটেনশন হবে। যখন কি হবে? আনকমপ্লিকেটেড হাইপারটেনশন হবে। ঠিক আছে না? এই ডায়াবেটিস মধ্যে আমি 3টা জিনিস পড়বো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি থায়াজাইড ডায়াবেটিক্স, একটা হচ্ছে কি থায়াজাইড ডায়াবেটিক্স, থায়াজাইড থায়াজাইড ডায়াবেটিক্স। 2 নম্বরে হচ্ছে কি আমার লুপ ডায়াবেটিক্স, 2 নম্বর হচ্ছে কি আমার লুপ ডায়াবেটিক্স। এবং 3 নম্বরে হচ্ছে যে আমার পটাশিয়াম স্প্রিং ডায়াবেটিক্স। ওকে, তাহলে এই থায়াজাইড ডায়াবেটিস মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হাইড্রোক্লোরোথায়াজাইড, এসিটি যেটাকে আমরা বলি। এটার মধ্যে আমরা কি পড়বো? হাইড্রোক্লোরোথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড। 2 নম্বরের ভিতর কি পড়বো আমরা? ফ্রুসিমাইড, রোসিমাইড। এবং 3 নম্বরে যেটা পটাশিয়াম ডায়াবেটিসের মধ্যে আমরা কি পড়বো? স্পাইরোরেক্টন, স্পাইরোনোরেক্টন। তাহলে এটা হচ্ছে কি একদম বেসিক ক্ষেত্রে গেল। এখন আমাদের এখান থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি তো এটা কিভাবে কাজ করে? এই ডায়াসটা কি করে আমার সোডিয়াম এবং ওয়াটারটা রিমুভ সল্ট এন্ড ওয়াটার। ঠিক আছে না? সল্ট এন্ড ওয়াটার এটা কমাই দিবে। ঠিক আছে না? এই সল্ট এবং ওয়াটার কমাই দেওয়ার ফলে কি হবে? আমার ব্লাড প্রেশারটা কমে যাবে। ঠিক আছে, একদম বেসিক জিনিস পড়ালেখা করতেছি।
আমার ব্লাড প্রেশার কমে যাবে। এখানে সাইড এফেক্ট গুলো পড়ালেখা করতে হবে। এখন দেখেন এটা কমে যেয়ে কি হয়, এটা সাইড এফেক্ট গুলো কি হয়, যখন এটা বডি থেকে আমার পটাশিয়াম পানিও যদি বের করে তখন আমার বডিতে যে আয়রন গুলো থাকে, মিনারেল গুলো থাকে, এগুলো কমে যাবে গা। যার ফলে কি হবে, আমাদের হাইপোক্যালেমিয়া এবং হাইপার ইউরেসিমিয়া এবং হাইপার গ্লাইসেমিয়া হইতে পারে, ঠিক আছে না? ওকে, সেক্ষেত্রে কি কি সাইড এফেক্ট হইতে পারে? সাইড এফেক্ট গুলো হচ্ছে আপনার, সাইড এফেক্ট গুলো কি কি? হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালিমিয়া, তারপর হচ্ছে যে হাইপার ইউরেসিমিয়া, হাইপার ইউরেসিমিয়া, তারপর হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া এটা হইতেছে। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমার এই ফুরোসিনামাইডটা কিন্তু আমার হার্ট ফেলিওরে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে না? হার্ট ফেলিওরও কিন্তু এটা ব্যবহার করা হয়। ওকে, আর এটা মূলত বেশি ব্যবহার করা যাদের ইডিমা বা ফুলে যাওয়া, ইডিমার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। এটা গেল আমার। 2 নম্বরে আমি কথা বলবো ডায়াবেটিস গেল। 2 নম্বরে আমি কথা বলবো রেনিন অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটর নিয়ে, ঠিক আছে না? 2 নম্বরে আমরা কথা বলবো রেনিন অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটর নিয়ে, ঠিক আছে না? রেনিন অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটরের মধ্যে আমরা অনেকগুলো জিনিস পাবো। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, এটা মাথায় রাখবেন, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটরটা এফডিসি প্রেগন্যান্সি, অর্থাৎ আমরা দেখেন প্রেগন্যান্সি ক্যাটাগরিতে কোন ড্রাগটা প্রেগন্যান্সিতে ইউজ করি, যেটা প্রেগন্যান্সি ক্যাটাগরি সেটা সবচেয়ে বেশি সেফ হয়, ঠিক আছে? আমি এখান থেকে কিন্তু কোশ্চেন, আমি এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। দেখেন, তো এটা হচ্ছে কি এফডিসি, মনে রাখবেন এটা হচ্ছে কি এফডিসি সি ক্যাটাগরি প্রেগন্যান্সি ক্ষেত্রে, ঠিক আছে? এফডিসি সি প্রেগন্যান্সি, ঠিক আছে না? প্রেগন্যান্সির ক্ষেত্রে। ওকে, এর মধ্যে যে জিনিসগুলি পড়তে হবে, 1 নাম্বার পড়বো যে SCE1 ইনহিবিটর। ওকে ওকে, আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি SCE এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ঠিক আছে না? SCE1 ইনহিবিটর। ওকে, এটা পড়বো। 2 এটা একটু জায়গা বড় রাখি। 2 নম্বরে পড়বো যে আমার এনজিও ব্রোকার, এনজিওটেনসিন রিসেপ্টর ব্রোকার, এনজিওটেনসিন রিসেপ্টর ব্রোকার, ঠিক আছে? এবং 3 নম্বরে পড়বো যেটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট রেনিন ইনহিবিটর। ডিরেক্ট রেনিন, এটা তো বেশি দরকার নেই, জাস্ট একটা লাইন, ডিরেক্ট রেনিন ইনহিবিটর, ডিরেক্ট রেনিন ইনহিবিটর। ওকে, এখন দেখেন এই এসি ইনহিবিটর আমরা কেমন মনে রাখবো? এটা আমরা মনে রাখতে পারি যে প্রিল। এটার মনে রাখার টেকনিক হচ্ছে কি প্রিল, PRIL, প্রিল। যেমন কি কি এটা উদাহরণগুলো কি কি আসে? রেমিপ্রিল, এনালাপ্রিল, ঠিক আছে না? উদাহরণ কি কি আসে? রেমিপ্রিল, এনালাপ্রিল, এই যে এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে, যে কোয়েশ্চেন গুলো আমরা মাথায় রাখতে হবে, আমরা পড়বো। লিসিনোপ্রিল, লিসিনোপ্রিল। ওকে, লিসিনোপ্রিল। ওকে, শুরু করি। দেখেন এই যে এটা প্রিল, তার মানে আমার SE1 কি প্রিল। এটা ক্ষেত্রে আমরা কি জিনিস মাথায় রাখবো, এটা কিভাবে কাজ করে? এটা মূলত আমার এনজিওটেনসিন কমানো এনজাইম সেটা কমাই দিয়ে বিপি কমাতে সাহায্য করে। এখন এখান থেকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই যেটা আছে
এই SE1 বা রেমিপ্রিল, এনাপ্রিল, লিনসোরোপ্রিল এটা মূলত আমার ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই বেশি উপকারী, ঠিক আছে না, বেস্ট ফর ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে না। এখান থেকে এমসিকিউ কোশ্চেন পাবেন আপনি। এটা হচ্ছে কি বেস্ট ফর ডায়াবেটিক পেশেন্ট, ওকে, ডায়াবেটিক, ওকে। এখন আমরা কোশ্চেন দিবে, কি কোশ্চেনটা দিবে, কোশ্চেন একটা ছিল যে এরকম, আমি পড়ে শোনাচ্ছি, ফার্স্ট লাইন অফ ড্রাগ ইজ ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট, ঠিক আছে। অপশন ছিল যে প্রোপানল, এমলোডিপিন, এনাপ্রিল এবং কি হাইড্রালাজিন, ঠিক আছে না। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র যে এনাপ্রিলটা আসবে এমন কোন কথা নাই, আমার যে এরকম করে একটা ড্রাগ আসবে এমন কোন কথা আমার থেকে অনেক সময় এসি ইনহিবিটর ড্রাগ গুলো মনে রাখতে হবে, বিটা ব্লকার ড্রাগ গুলো মনে রাখতে হবে, ক্যালসিয়াম ড্রাগ গুলো মাথায় রাখতে হবে। তো আমরা ওখান থেকে একটা ড্রাগ যেটা সুইটেবল হবে সেটা আমরা চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ডায়াবেটিস এর ক্ষেত্রে এটা কেন ইউজ করছে, এই এনাপ্রিল যখন ইউজ করবো ডায়াবেটিস ক্ষেত্রে কেন ভালো হয়, ডায়াবেটিকের যে নিউরোপ্যাথি পেনটা আছে সেটা কি হচ্ছে, এটা রিডিউস করে বা সেই ক্ষেত্রে নিউরোপ্যাথি পেন কমাইতে কি করে, এটা কাজ করে। এই জন্য এনাপ্রিলটা হচ্ছে কি আমার ডায়াবেটিস এর ক্ষেত্রে অনেকটা সেফ ড্রাগ, ঠিক আছে না। তারপর এটা কি করে, এটা হচ্ছে কি প্রোটেক্ট কিডনি, এটা কিডনিকে প্রোটেক্ট করে, এটা কিডনি প্রোটেক্ট করে, সরি প্রোটেক্ট কিডনি দেখি, প্রোটেক্ট কিডনি, প্রোটেক্ট কিডনি, ওকে, ইউজড ইন হার্ট ফেলার। এটা হচ্ছে কি হার্ট ফেলার পেশেন্টের ক্ষেত্রে কি করা হয়, ইউজ করা হয়, ঠিক আছে না। এবার মাথায় রাখতে হবে যে এটা সাইড এফেক্ট গুলো কি কি আসে, এটা সাইড এফেক্ট গুলো মাথায় রাখার জন্য আমরা একটা ক্যাপট্রোপিল মনে রাখতে পারি, বা এটা যে কমন সাইড এফেক্ট গুলো আসে, এটা কমন সাইড এফেক্ট যেগুলো হচ্ছে একদম যেটা এমসিকিউতে আসে সেটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি হবে, হাইপোক্যালেমিয়া প্রডিউস করবে, এটা কি প্রডিউস করবে, হাইপোক্যালেমিয়া প্রডিউস করবে, হাইপোক্যালেমিয়া প্রডিউস করবে। তারপর হচ্ছে কি আমার রিভার্সিবল লস অফ টেস্ট, রিভার্সিবল লস অফ টেস্ট, ওকে, আমার টেস্টটাকে কমাই দিবে এটা। অনেকগুলো আছে আমি বলবো। তারপর হচ্ছে কি ড্রাই কফ, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে না, ড্রাই, DRY, ড্রাই কফ, অর্থাৎ এখান থেকে কোশ্চেনটা আসছে ড্রাই কফ, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন যখন কোনো একটা পেশেন্ট কি করবে, এনারাপিল বা এসি কর্বাটিক এনজাইম ইনহিবিটর ড্রাগ গুলো ইউজ করবে, তার ক্ষেত্রে ড্রাই কফ হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ড্রাই কফ মানে কোনো বালগাম ছাড়া কফটা হবে, মানে কাশি হবে। এক্ষেত্রে আমরা এসি কম্বাটিং এনজাইম ইউজ করে সাইড এফেক্ট হয়, তখন ডক্টরটা কি করে এখান থেকে শিফট করে এনজিওটেনসিন রিসেপ্টরে যায়। মাথায় রাখবেন যখন একটা পেশেন্টকে প্রথমে এনজিওটেনসিন কম্বাটিং এনজাইম দেওয়া হয়েছে, এর পরবর্তী যায় এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিচ্ছে, এই ক্ষেত্রে যে ডিউরেশন থাকবে এই ডিউরেশনটা মানে এটা গ্যাপটা 36 ঘন্টা গ্যাপ হওয়া দরকার, কত ঘন্টা গ্যাপ হওয়া দরকার, 36 আওয়ার গ্যাপ হওয়া দরকার, ঠিক আছে, 36 আওয়ার গ্যাপ হওয়া দরকার, মাথায় রাখতে হবে জিনিস, ঠিক আছে। এখন দেখেন শুধুমাত্র যে এটা একটা ড্রাই কফ করে এমন না, এটা অনেকগুলো সিমটম আছে, এটা আমরা এটা মনে রাখতে পারি যে এটা আমরা মনে রাখতে পারি যে ক্যাপট্রোপিল দিয়ে এটা সিমটম গুলো মনে রাখতে পারি, ঠিক আছে না, ক্যাপট্রোপিল, এটা আমরা সিমটম গুলো মনে রাখতে পারি। আর সহজ টেকনিক হচ্ছে কি ক্যাপট্রোপিল, ওকে, ক্যাপট্রোপিল, ক্যাপট্রোপিল দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি, এটা মুছে দিব আমি আবার। তারপর এখানে কি হচ্ছে, সি দিয়ে কফ হবে, ঠিক আছে, এরকম করে এনজিওএডিমা হবে, প্রোটিন নিউমোনিয়া হবে, টেস্ট লস অফ টেস্ট হবে। এটা একটা শর্টকাট টেকনিক আছে, ঠিক আছে, এটা এন্ডেভরে আপনি পাই যাবেন, ঠিক আছে, এটা একটা বেসিক জিনিস গেল, ওকে। তাহলে আমার রেনিন এনজিওটেনসিন কনভার্টিং ইনহিবিটর এনজাইমের কাজ শেষ। এবার আসি আমরা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ঠিক আছে। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে কি আসবে, চলতেছে বুঝতে তো যাই, যাচ্ছে তো। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার মধ্যে কি আসবে, আমার সার্টেন আসবে, সার্টেন, যেমন লোসার্টেন, বালসার্টেন, ঠিক আছে। এটাকে মনে রাখার টেকনিক হচ্ছে কি, মনে রাখার টেকনিক হচ্ছে সার্টেন আসবে, মনে রাখার টেকনিক গুলো কি রকম, সার্টেন, সার্টেন, ওকে, যেমন কি কি, যেমন হচ্ছে যে লোসার্টেন, বালসার্টেন, টেলমিসার্টেন, ওকে, যেমন কি কি, যেমন লোসার্টেন, এখানে দেখি লোসার্টেন, বালসার্টেন,
টেল মি সার্টেন। ওকে, টেল মি সার্টেন, এইটা হচ্ছে কি আমার অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেটাকে আমরা ARBS নামে চিনব পরবর্তীতে, ঠিক আছে না? তাহলে এটা মূলত কি করে, এটা ব্লক অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে কি করে, ব্লক করে। এটা মানে এটার মতোই বেনিফিট আছে, দেখেন এটা যেটা আমার রেনিন অ্যানজিওটেনসিন ইনহিবিটর আছে, এটা কিন্তু ডায়াবেটিস এর ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু এর ক্ষেত্রে সুবিধাটা কি, এক্ষেত্রে কোনো রকমের ড্রাই কফটা প্রডিউস হয় না, ঠিক আছে। এটা ওকে। এবার আসে ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, এখানে একটা কোশ্চেন শুধুমাত্র এলিস কিরিন। ওকে, ডাইরেক্ট রেনিন এলিস কিরিন, এলিস কিরিন। ওকে, এটা গেল আমার রেনিন অ্যানজিওটেনসিন ইনহিবিটর। এবার আসি আমার 2 নম্বরে আমরা পড়বো যে সিম্পাথেটিক ইনহিবিটর। ওকে, এটা গেল এখানে। আমরা পড়বো সিম্পাথেটিক ইনহিবিটর। ওকে, সিম্পাথেটিক ইনহিবিটর, সিম্পাথেটিক ইনহিবিটর। সিম্পাথেটিক ইনহিবিটর মধ্যে কি কি আছে, আমার প্রথমে আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার। কি কি পড়বো, প্রথমে পড়বো আমরা আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার, আলফা অ্যাড্রিনার্জিক, এনিয়ার অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার। ওকে, রিসেপ্টর ব্লকার। 2 নম্বরে পড়বো যে বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার, বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার, অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ARBS, ঠিক আছে না, বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার। তারপর 3 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার্স। ওকে, এবং ওকে, সেন্ট্রাল সিম্প্যাথেটিক ড্রাগ। তারপর হচ্ছে কি সেন্ট্রাল সিম্প্যাথেটিক ড্রাগ। ওকে, সেন্ট্রাল সিম্প্যাথেটিক ড্রাগ, সেন্ট্রাল সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক ড্রাগ। ওকে, তাহলে আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর ব্লকার, দেখেন আমি শুধুমাত্র এটা কোথায় পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, এগুলো নিয়ে আমরা যখন আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়ি তখন ডিপলি আলোচনা, শুধুমাত্র এখন মেডিসিন গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখেন এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা মনে রাখবো কি জোয়েন, মনে রাখার টেকনিক হচ্ছে কি, এটা কেমন মনে রাখবো, মনে রাখার টেকনিক হচ্ছে যে জোয়েন। ওকে, ZOEAIN, যেমন আলফা জোয়েন, আলফা জোয়েন। 2 নাম্বার হচ্ছে কি আপনার প্রাজোয়েন। ওকে, ওকে, এটা গেল, ঠিক আছে না। এবার আসি কি বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর প্রকারের মধ্যে কি আসবে। হুম 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 বিটা রিসেপ্টর প্রকারের মধ্যে কি আসবে, লোল। কি পড়বো আমরা, বিটা রিসেপ্টরের মধ্যে আমরা পড়বো যে লোল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে এখান থেকে, আমি এটা নিয়ে আলোচনা করব। যেমন কি কি আছে, যেমন হচ্ছে কি মেটপ্রোলোল, এটিনোলোল, প্রোপানোলোল। ওকে, যেমন কি মেটপ্রোলোল, 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 এটিনোলোল, এটিনোলোল, এবং কি প্রোপানোলোল, প্রোপানোলোল। ওকে, এটা গেল, ঠিক আছে না। এই যে এবং আলফা এবং বিটা যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে কি, এটা সেফ ইন প্রেগন্যান্সি, এখানে কিন্তু কোশ্চেন আসে সেফ ইন প্রেগন্যান্সি কোনটা, এটা থেকে কিন্তু
কোয়েশ্চেন আছে। ওকে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, তারপর আসে কি, এটার ক্ষেত্রে আছে কি আসে আলফা এবং বিটা, এটার ক্ষেত্রে কি কি আসে, এটার ক্ষেত্রে আসা হচ্ছে আপনার হুম হুম এটার ক্ষেত্রে কি আসে, কার্বিডিনল, কার্বিডিনল, কার্বিডিলল, তারপর হচ্ছে কি আপনার রেবিটালল, রেবিটালল। মাথায় রাখতে হবে যে এই আলফা এবং বিটা এটা দুইটা কিন্তু আমার প্রেগন্যান্সির ক্ষেত্রে সেফ। এই কার্বিটালল এবং রেবিটালল এটা কি প্রেগন্যান্সির ক্ষেত্রে সেফ। সেন্ট্রাল সিম্প্যাথির মধ্যে কি আছে আমার আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা, মিথাইল ডোপা, তারপর হচ্ছে আপনার কোলিনোডিন, সি কোলোনিডিন, নিডিন। ওকে, তাহলে এই আলফা মিথাইল ডোপা এটা মাথায় রাখতে হবে যে এটা সেফেস্ট ইন প্রেগন্যান্সি। এটা কি সেফেস্ট ইন প্রেগন্যান্সি, সেফেস্ট ইন প্রেগন্যান্সি। ওকে, তার মানে কি আমি যখন প্রেগন্যান্সিতে যদি আমি সেফেস্ট কথা বলতে চাই তাহলে প্রথমে আসবে আমার এটা এক নম্বরে আসবে, ঠিক আছে, এক নম্বরে আসবে প্রেগন্যান্সি যদি সেফেস্ট কথা বলতে চাই এটা আসবে কি আমার মিথাইল ডোপা আসবে এক নম্বরে, দুই দুই নম্বরে আসবে আপনার ল্যাবিটালল, তিন নাম্বার আসবে এটা, এবং এফিনেফিনও আছে, ঠিক আছে না। এটা হচ্ছে কি প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার সেফ হয়, মাথায় রাখবেন। দেখেন আবার যখন দেখবেন কারো কাছে কি আছে এপিলেপসি বা কিছু নিয়ে আছে, আবার হাইপারটেনশন আছে, ঠিক আছে না। এপিলেপসি প্লাস হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করব, ঠিক আছে না। এপিলেপসি, এপিলেপসি, লেপসি প্লাস হাইপারটেনশন, এক্ষেত্রে আমরা কি ইউজ করব, ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করব। আচ্ছা, এবার আমরা লাস্ট টপিকে যাই, সেটা হচ্ছে যে বেসোডায়ালেটর। ওকে, যেটা হচ্ছে কি বেসোডায়ালেটর। ওকে, এবার আসি কি বেসোডায়ালেটর। বেসোডায়ালেটর কি ক্ষেত্রে কোনটা বলতেছি, বেসোডায়ালেটর, বেসোডায়ালেটর অর্থাৎ বেসোডায়ালেটর কি করবে আমার আমার ব্লাড ভেসেলকে ডাইলেট করবে, ঠিক আছে না। এটার মধ্যে আমরা কি কি ইউজ করতে পারি, দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। এটার মধ্যে আমরা কি ইউজ করবি, হাইড্রালাজিন ইউজ করতে পারি। এটার মধ্যে আমরা কি ইউজ করতে পারি, হাইড্রালাজিন। এটা আমরা কি ইউজ করব, হাইড্রালাজিন। দেখেন এই হাইড্রালাজিন কি ইউজ করে, এটা এটা যখন আমরা হাইড্রোজেন ইউজ করব তখন দেখা যায় কি সাইড এফেক্ট হিসেবে ট্রেকিকার্ডিয়া হয়ে যায়, ঠিক আছে না। এই সাইড এফেক্ট হিসেবে কি হয়ে যায়, ট্রেকিকার্ডিয়া। হাইড্রোজেনের সাইড এফেক্ট কি হয়, সাইড এফেক্ট হয়ে যায় ট্রেকিকার্ডিয়া, মানে আমার হার্টবিটটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, ট্রেকিকার্ডিয়া হয়ে যায়। এই ট্রেকিকার্ডিয়া কমানোর জন্য আমরা কি ইউজ করব, আমরা এটা প্রিভেন্ট করার জন্য, ট্রেকিকার্ডিয়া প্রিভেন্ট করার জন্য বিটা ব্লকার ইউজ করব। ইউজ করব বিটা ব্লকার, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে, বিটা ব্লকার ইউজ করব। এখন এই হাইড্রোজেনের ফলে আরেকটা জিনিস সেটা আমি আর আমার লাস্ট ক্লাসেও বলছিলাম মনে হয়, রিউপার্স লাইক সিনড্রোম। হাইড্রোজেন একটা কমন সাইড এফেক্ট হচ্ছে কি, এটা হাইড্রোজেন একটা কমন সাইড এফেক্ট হচ্ছে এটা কি প্রডিউস করবে, হ্যাঁ তোর রিউপার্স লাইক সিনড্রোম প্রডিউস করে। হাইড্রোজেন কি করে, রিউপার্স লাইক সিনড্রোম প্রডিউস করে, রিউপার্স লাইক সিনড্রোম। তাহলে শুধুমাত্র হাইড্রোজেন প্রডিউস করে এটা না, আমি বলছিলাম আরো দুইটা ড্রাগ আছে, সেটার নাম কি বলছিলাম, হিপ। কিভাবে মনে রাখতে পারে বলছিলাম, হিপ, HIP। একটা হচ্ছে কি হাইড্রালাজিন, দুই নাম্বার হচ্ছে আইসোনিয়াজিন, দুই নাম্বার হচ্ছে কি আইসোনিয়াজিন, এবং তিন নাম্বার হচ্ছে যে আপনার প্রোসানিয়ামাইড, প্রোকানিয়ামাইড। তার মানে লিউপাস লাইক সিনড্রোম এই তিনটা ড্রাগ প্রডিউস করতে পারে,
কি কি? একটা হচ্ছে হাইড্রালাজিন, আইসোনিয়াজিন এবং কি প্রোসানিয়ামাইড। ওকে, তারপর আমার সর্বশেষ যেটা কথা বলবো সেটা হচ্ছে কি, আচ্ছা বেসোডাইলেটের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি মিনক্সিডিল। আরেকটা কি আছে? মিনক্সিডিল। মিনক্সিডিল আমরা জানি যে মিনক্সিডিল কোথায় ব্যবহার করা হয়? মিনক্সিডিল মূলত হেয়ারে ব্যবহার করে, চুলের জন্য। যাদের চুল পড়ে যাচ্ছে বা চুল উঠে না, দাড়ি উঠে না, সেক্ষেত্রে আমরা মিনক্সিডিল, পুরুষের ক্ষেত্রে 5%, মহিলাদের ক্ষেত্রে 2% ব্যবহার করা হয়। ঠিক আছে না? মাথায় রাখবেন এটা, মিনক্সিডিল মূলত হেয়ারের জন্য ব্যবহার করে। এবং সর্বশেষ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেটা হচ্ছে কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। চ্যানেল ব্রোকার। তো ক্যালসিয়াম চ্যানেল ব্রোকারের মধ্যে কি কি আছে? ক্যালসিয়াম চ্যানেল ব্রোকারের মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে যে আমার ব্যারাপ্রামিল। তো আমরা সবসময় পড়বো, ঠিক আছে না? অনেকগুলো কাজ আছে, ঠিক আছে না? কি কি পড়বো ক্যালসিয়াম চ্যানেল ব্রোকারের মধ্যে? ব্যারাপ্রামিল, এটা আমরা অলরেডি পড়ে গেছি। ব্যারাপ্রামিল, পামিল। 2 নম্বরে পড়বো অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন, নেফিডিফিন। নেফিডিফিন, নেফিডিফিন এবং ডিলটিয়াজিন। ডিলটিয়াজিন মাথায় রাখতে হবে। এই নিফিডিফিনটা কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে না? এটা মাথায় রাখবো আমরা। এখন মাথায় রাখতে হবে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে যেটা জিনিস সেটা সেটা কি প্রডিউস করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আমার অ্যাঙ্কেল এডিমা প্রডিউস করতে পারে। খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, এটা কি প্রডিউস করে? এটা একটা কোয়েশ্চেনে আছে। অ্যাঙ্কেলস এডিমা মানে আমার গোড়ালিতে ফুলে যাওয়া, ঠিক আছে না? ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কি প্রডিউস করে? অ্যাঙ্কেল এডিমা। অ্যাঙ্কেল ইডিমা ব্যবহার করে, ঠিক আছে না? প্রডিউস করে। হুম, এই অ্যাঙ্কেল এডিমা প্রডিউস করে। এটা অ্যাঙ্কেল এডিমা প্রডিউস করে মূলত অ্যামলোডিফিনটা, ঠিক আছে না? অ্যামলোডিফিন মূলত অ্যাঙ্কেল এডিমাটা প্রডিউস করে। তাহলে আমি যদি এখন সামারি করতে যাই, দেখেন আমি যদি এখন সামারি করি, সামারি করলে আমি কি কি জিনিসগুলো পাবো? সামারি করলে যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে যে আমার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমার অ্যাসি ইনহিবিটরটা সবচেয়ে বেশি সেফ ড্রাগ, ঠিক আছে? 2 নাম্বার সামারির ক্ষেত্রে বলছি আমার প্রেগন্যান্সির ক্ষেত্রে যেটা সেফ, সবচেয়ে বেশি সেফ হচ্ছে মিথাইল ডোপা, ঠিক আছে? 2 নাম্বার। এরপর হচ্ছে কি আমার ডাইবিটালল এবং ক্লোনিডিন, এবং 4 নাম্বারে আমি নেফিডিপিন। এটা হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার একটা সেফ মেডিসিন গেল। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমার এসি ইনহিবিটর ক্ষেত্রে কি প্রডিউস করে? কফ প্রডিউস করে। যখন আমি এটাকে এনজিওটেনসিন সুইচ করব, এই ক্ষেত্রে আমার কত ঘন্টা গ্যাপ রাখা লাগবে? 36 ঘন্টা গ্যাপ রাখা লাগবে। এবং এবং হচ্ছে কি আমার এটার ক্ষেত্রে কোনো রকমের কফ প্রডিউস হয় না, ঠিক আছে না? আমার অ্যাঙ্কেল সোয়েলিং কি করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিফিনটা আমার অ্যাঙ্কেল সোয়েলিং করে। তো এখানে যে কোশ্চেন গুলো আমি পাইছি সেগুলো যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই, কি হচ্ছে কজেস কজেস অ্যাঙ্কেল এডিমা এস কমন সাইড এফেক্ট অফ কোনটা? ঠিক আছে? এটার মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মাথায় রাখবেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিফিনটা মাথায় রাখবেন, ঠিক আছে না? অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাভয়েড ইন অ্যাসমা, এটা বলা হয়নি, ঠিক আছে না? তার মানে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যাসমার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব না, যেটা কোনটা কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে না? এটা কিভাবে দেখা যায়? বিটা ব্লকার কোথায় দেখছি? বিটা ব্লকার দেখেন। তার মানে বিটা ব্লকার যেটা আছে সেটা হচ্ছে কি আমরা অ্যাসমার ক্ষেত্রে কি করব? অ্যাভয়েড করব, ঠিক আছে না? কারণ এটা কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? করো বাজিরা বাজি। অ্যাভয়েড ইন অ্যাসমা, অ্যাভয়েড ইন অ্যাসমা সেটা হচ্ছে কোনটা? অ্যাটিনলল, ঠিক আছে না? অ্যাটিনলল, এটা বিটা ব্লকার, ঠিক আছে না? এটা হচ্ছে কি অ্যাভয়েড ইন অ্যাসমা, অ্যাভয়েড ইন অ্যাসমা। তো এটা কেন ইউজ করব? এটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার, ঠিক আছে না? এটা নন সিলেক্টিভ বিটা ব্লকার ক্ষেত্রে কি হবে? মানে অ্যাভয়েড ইন অ্যাসমা এপিলেপসি, এটা এখানে দেখি না। অ্যাভয়েড ইন অ্যাসমা এটিনল, এটাকে মধ্যে কি করবে? এটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার,
যার ফলে আমাদের যে ট্রাকে আছে ট্রাকে আর ব্লাড প্রেশারকে কম্প্রেস করে ফেলবে, যার ফলে আমাদের ব্রিদিং আরো বেশি কি হয়, অনেক বেশি কষ্ট হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জিনিসগুলো গেল। তাহলে এইগুলো হচ্ছে মূলত আমার এমসিকিউ কোয়েশ্চেন। আরেকটা জিনিস মিস হয়ে গেছে আমার, সেটা হচ্ছে কি দেখেন, যদি আনকমপ্লিকেটেড একটা হাইপারটেনশন থাকে সেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ড্রাগ হচ্ছে ডায়ুরেটিক বা থায়াজা ডায়ুরেটিক, ঠিক আছে না? যদি কোনো কমপ্লিকেটেড থাকে এক্ষেত্রে হচ্ছে কি আমার সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। সিকোয়েন্সটা হচ্ছে কি আমি যেভাবে বলছি এখান থেকে সেভাবে, কি কি এসি ইনহিবিটর, অ্যান্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ডিরেক্ট তারপর হচ্ছে কি অ্যান্টিরেনিক রিসেপ্টর ব্লকার। এই হচ্ছে সিকোয়েন্স। এটা হচ্ছে কি আমার যদি ফার্স্ট লাইন অফ ড্রাগ কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? তাহলে এটা ছিল যে আমার হচ্ছে কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এর 5 নাম্বার ক্লাস, সরি সিএনএস এর 5 নাম্বার ক্লাস। আমরা নেক্সট ক্লাসে হাইপারলিপিডিয়ামের সম্পর্কে পড়বো। তার পরবর্তীতে আমরা সিএনএস শেষ করবো, আমরা নতুন টপিকে চলে যাব। যদি কারো কোনো কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।